আসসালামু আলাইকুম। সবাইকে সাব্বির ক্যাম্পাসে স্বাগতম। আজকে তোমাদের চ্যালেঞ্জ দিচ্ছি। যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং ২-৩ বার লেখো, তাহলে এটার বস হয়ে যাবে। চলো শুরু করি। আজকে আমরা দেখব গাউসের ডাইভারজেন্স উপপাদ্য, বিবৃতি, উপমান। তাহলে প্রথমে আমাদের বর্ণনা দিতে হবে। যদি ভি আয়তনের আবদ্ধ তল এস হয়, তাহলে এটা ভি আয়তনের এটা আবদ্ধ তল এস, এবং এ ভেক্টর যদি অবিচ্ছিন্ন অন্তরীকরণ যোগ্য হয়। তাহলে অবিচ্ছিন্ন কি কথা? অবিচ্ছিন্ন হচ্ছে যে এমন একটা রেখা থাকবে যেটা কাটাছেঁড়া থাকবে না, কোনো কাটাছেঁড়া থাকবে না, একদম বিচ্ছিন্ন হবে। তাহলে সেটাকে বলা হয় অবিচ্ছিন্ন। একদম ফ্রেশ থাকবে, কোনো কাটাছেঁড়া থাকবে না, সেটাকে আমরা কি বলি? অবিচ্ছিন্ন। অন্তরীকরণ যোগ্য মানে এই ভেক্টরটাকে কি করা যাবে? অন্তরীকরণ যোগ্য করা যাবে, অন্তরীকরণ করা যাবে এমন একটা ভেক্টর নিতে হবে। অবস্থানের ভেক্টর ফাংশন হয়। আচ্ছা, সে ফাংশনটাকে কি করতে হবে? অন্তরীকরণ করা যায় এমন একটা ভেক্টর নিতে হবে। তাহলে আমাদের এটাই মূলত আজকে প্রমাণ করতে হবে, দেখাতে হবে যে ট্রিপল ইন্টিগ্রেশন এটাকে বলে নেবলা ডট এ ভেক্টর। ট্রিপল ইন্টিগ্রেশন ভি নেবলা ডট এ ভেক্টর ডিভি ইকুয়াল ডাবল ইন্টিগ্রেশন এস এ ভেক্টর কমা এন ক্যাপ ডিএস। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে ট্রিপল ইন্টিগ্রেশন, ডাবল ইন্টিগ্রেশন এগুলো মূলত কিভাবে কাজ করে। তাহলে এটার বেসিকটা দেখো। আমাদের মূলত সিঙ্গেল ইন্টিগ্রেশন, একটা ইন্টিগ্রেশন কখন কাজ করে? যখন সরল রেখা বা বক্ররেখা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যোগ করি, তখন আমাদের সিঙ্গেল ইন্টিগ্রেশন ব্যবহার করতে হয়। আবার একটা অক্ষ বরাবর থাকে, এটা হতে পারে ডিএক্স, এটা ওয়াই, এটা জেড, যে কোনো একটা অক্ষ বরাবর থাকতে পারে। তাহলে এখানে আমরা কি লিখি? ডিএক্স। এবার আসি ডাবল ইন্টিগ্রেশন কখন ব্যবহার করতে হয়? যখন দুইটা অক্ষ থাকবে। আর আবদ্ধ ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ডাবল ইন্টিগ্রেশন ব্যবহার করতে হয়। এটা একটা আবদ্ধ ক্ষেত্রফল। এই আবদ্ধ জায়গার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের ডাবল ইন্টিগ্রেশন ব্যবহার করতে হয়। সাপোজ এটার ক্ষেত্রফল ধরলাম আর অথবা এস আর। তাহলে এটা থাকে দুইটা অক্ষ, একটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তাহলে এটা ক্ষেত্রফল নির্ণয় করি আমরা ডাবল ইন্টিগ্রেশন দিয়ে। তাহলে ক্ষেত্রফলের জন্য আমরা ডাবল ইন্টিগ্রেশন ব্যবহার করি। তাহলে এটা ক্ষেত্রফলটা আর, এই জন্য নিচে আর লিখতে হয়। আর এখানে দুইটা অক্ষ, এটা এক্স, এটা ওয়াই ধরতে পারি, জেডও লিখতে পারো, সমস্যা নেই, যে কোনো দুটা হলেই হবে। তাহলে ডিএক্স ডিওয়াই, দুটো অক্ষর জন্য এখানে লিখতে হবে ডিএক্স ডিওয়াই। এবার আসি ট্রিপল ইন্টিগ্রেশন আমরা কখন ব্যবহার করি? কোনো বস্তুর আয়তন নির্ণয় করার জন্য আমরা ট্রিপল ইন্টিগ্রেশন ব্যবহার করি। আর এটা আমাদের থাকে ত্রিমাত্রিক অক্ষ ব্যবস্থায়। এটা ছিল দ্বিমাত্রিক, এটা হবে ত্রিমাত্রিক। এটা এক্স, এটা ওয়াই, এটা জেড হতে পারে। তাহলে আয়তন কার নির্ণয় করব? সাপোজ একটা ফুটবলের আয়তন হতে পারে, ফুটবলের আয়তন ভি। তাহলে আয়তন নির্ণয়ের জন্য আমরা ট্রিপল ইন্টিগ্রেশন ব্যবহার করি। যেহেতু এটার আয়তন ভি, নিচে ভি লিখতে হবে। আর এখানে তিনটা অক্ষ ব্যবস্থা আছে, তিনটা অক্ষ আছে, তাহলে এখানে তিনটা লিখতে হবে ডিএক্স ডিওয়াই ডিজেড। মূলত আয়তন নির্ণয়ের জন্য আমরা ট্রিপল ইন্টিগ্রেশন ব্যবহার করি। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছ। তাহলে আমরা কি করব? এটা প্রমাণ করব। এখানে এন ক্যাপ দ্বারা কি বোঝায়? যেখানে এন ক্যাপ হচ্ছে এস তলের অঙ্কিত যোগবোধক বহিস্থ নরমাল। তাহলে নরমাল কথার অর্থ কি? নরমাল কথার অর্থ হচ্ছে কোনো তলের উপর অঙ্কিত লম্ব, অভিলম্ব, সেটাকে আমরা বলি
নর্মাল। সাপোজ খাতা একটা তল, তলের উপর যদি আমি এটা লম্ব অঙ্কন ধরে নিই, এটা লম্ব ধরে নিই, তাহলে সেটাই কি হবে? নর্মাল হবে। এটার বিস্তৃত আমরা আরো সামনে দেখব। এখন জাস্ট এটা জেনে রাখো। এখন আমরা প্রমাণ দেখব। ধরি ভি আয়তনের আবদ্ধ তল এস। তাহলে এটা ভি আয়তনের আবদ্ধ তল এস, যাকে স্থানাঙ্কের অক্ষের সমান্তরাল সরল রেখা সর্বাধিক দুইটা বিন্দুতে ছেদ করে। তাহলে এই কথার অর্থ কি? যে এখানে যদি অক্ষ থাকে, এটা একটা আবদ্ধ তল। তাহলে এটা কয়টা বিন্দুতে ছেদ করেছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এটা হবে না। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে যদি এমন হতো, তাহলে আমাদের কি করতে হবে? এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। সেটা এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল নিতে হবে। আমরা যদি এক্স অক্ষের সমান্তরাল নিই, তাহলে এটা কয়টা বিন্দুকে ছেদ করলো? এখানে একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এটা হবে না। আমাদের কি করতে হবে? যদি এইখানে এক্স অক্ষের সমান্তরাল নিই, এখানে কয়টা বিন্দুতে ছেদ করলো? একটা, দুইটা। তাহলে এটার জন্যই গাউসের সূত্রটা অ্যাপ্লাই হবে, এটার জন্য না। তাহলে কি করতে হবে? যে অক্ষের সমান্তরালে দুইটা বিন্দুতে ছেদ করতে হবে। এই কথা এখানে বলছে যে অক্ষের সমান্তরাল সরল রেখা সর্বাধিক দুইটা বিন্দুতে ছেদ করতে পারবে। তাহলে এই অক্ষের সমান্তরাল সর্বাধিক দুইটা বিন্দুতে ছেদ করতে পারবে। এটার জন্য আমরা গাউসের সূত্র, এটার জন্য কি গাউসের সূত্র অ্যাপ্লাই হবে। ধরি এস এর দুইটি অংশ, একটি নিম্নতল ও অপরটি ঊর্ধ্বতল। তাহলে এটা আমাদের কি? একটা আবদ্ধ জায়গা। তাহলে মাঝখান দিয়ে যদি আমি কেটে দিই, তাহলে দুইটা অংশ থাকবে, একটা উপরের অংশ, একটা নিচের অংশ। যেমন ফুটবলকে মাঝখান দিয়ে কেটে দিলে কি আমরা উপরের অংশ পাবো, নিচের অংশ পাবো, তাই না? সেটা এখানে বলছে যে দুটা অংশ, ঊর্ধ্বতল ও নিম্নতল। তাহলে তল দুটিকে যথাক্রমে S1 ও S2 দ্বারা প্রকাশিত করি। তাহলে আমরা নিচের অংশটাকে প্রকাশ করব হচ্ছে S1 দ্বারা, আর উপরের অংশকে প্রকাশ করব হচ্ছে S2 দ্বারা। কেমন? তো নিচের অংশে একটা মান আছে, S1 এর একটা মান আছে, সেটা কি? যে Z ইকুয়াল F1 x, y, এটা। আর S2 এর মানটা কি? Z ইকুয়াল F2, x, y, এটা। তাহলে S1 এর মান হচ্ছে এটা, S2 এর এটা। এটা একটা ফাংশন আর কি, মান তো না, ফাংশন। এটা কেন নিচ্ছে তোমরা এখন বুঝতে পারবে। তাহলে এখানে যদি আমি একটা ছিদ্র করি, এখানে কি করব? ছিদ্র করব। ছিদ্র করলে কি হবে? ছিদ্র করে উপরে একটা লাইট নিব, এখানে আলোর সোর্স নেব। আলোর সোর্স নিলে কি এটার উপরে আলো পড়বে, তাহলে এটা ছায়া কোথায় পড়বে? অবশ্যই এক্স ওয়াই তলে পড়বে, এক্স ওয়াই তলে পড়বে। এটা জেড, এক্স ওয়াই তলে পড়বে, এখানে এই তলে আসবে। এই জন্য এখানে লেখা হয়, চিত্রটা আঁকলে তোমরা আরো বুঝতে পারবে। তাহলে আমরা চিত্রটা আঁকি। এখানে একটা ছিদ্র করলাম, আমরা তরমুজ মাঝখান দিয়ে কাটি না, সেইভাবে এখানে কি করতে হবে? একটা তল দিয়ে ছিদ্র করতে হবে। সাপোজ তলটা এমন হবে, এটা একটা তল, এটা আরো এইদিকে যেত, এটা একটা তল। তাহলে আমাদের নিচের দিকে কি করে দিতে হবে? এটা
এটা একদম মাঝ বরাবর ছিদ্র করতে হবে, তাহলে কি উপর থেকে নিচে চলে যাবে না? তাহলে ছিদ্রটা একদম নিচ পর্যন্ত করে দেব। তাহলে এটা টানবো এখানে, এটার জন্য টানবো, এটা, এটা। তাহলে এটা কিভাবে নেব? এই যে এই তলটা আমি পেলাম, তাহলে কি উপর থেকে কেটে একদম নিচ পর্যন্ত পেয়ে গেলাম। এখন এইটা এইখানে এইখানে কি আমাদের আলো পড়বে। আমি যদি লাইট দিয়ে এটাকে কি করি, উপরে সোর্স আছে, আলোর উৎস আছে, তার লাইট দিয়ে যদি আলো ফেলাই তাহলে সেটা কি করবে, এটার ছায়া কোথায় এসে পড়বে, এক্স ওয়াই তলে এসে পড়বে। মেঝের উপরে যদি একটা বস্তু রাখি, সেটা যদি তার উপরে যদি আমি আলোর সোর্স দিয়ে আলো দিই, তাহলে সেটা ছায়া কোথায় পড়বে, অবশ্যই মেঝেতে পড়বে। এটা হচ্ছে মেঝে, এটা এটা মেঝের দুই কর্নারের দুই উপাংশ অক্ষ, এটা উপরের অক্ষ। তাহলে কি করতে হবে, নিচে এইখানে একটা তলে এসে পড়বে, সে তলটা আমরা এখন কি করব, অঙ্কন করব। তোমরা এটা পেন্সিল দিয়ে অঙ্কন করবে। এখানে আসবে, তাহলে এখানে তলটা হবে এমন, তলটা হবে, ঠিক আছে। তাহলে এই যে আলোটা, এই ছায়া, এই ছিদ্রে আলো পড়লে ছায়াটা নিচে চলে আসবে। তাহলে আমরা নিচে অঙ্কন করি, এভাবে অঙ্কন করতে হবে। তাহলে এটাকে এভাবে দিতে হবে। চিত্র অঙ্কনটা দেখো কিভাবে করতেছে, এটা এভাবে, তারপরে এটা এখানে দিয়ে এখানে দিতে হবে। তাহলে এভাবে আমরা চিত্রটা অঙ্কন করতে পারবো। তাহলে আমাদের যে এখানে লাইট দিয়ে যে আলো দিলাম, দিয়ে সেটা কোথায় এসে পড়ছে, নিচে এসে পড়ছে, নিচের এক্স ওয়াই তলে, এটা এক্স ওয়াই তল। এই জন্য আমরা S1 এটার জন্য ফাংশন, এটাকে ফাংশন ধরে নিলাম, f(2) x, y, যেহেতু এক্স ওয়াই তলে এসে পড়ছে, সুতরাং এটা ফাংশন নিতে হবে, আর এটাকে z ধরে নিলাম। আর এটা ছিদ্র তো নিচে এসে পড়বে, তাহলে এটাকেও কি লিখলাম, এক্স ওয়াই লিখলাম। এটাকে যেহেতু এটা S1 ধরেছি, এই জন্য ফাংশন f(1) ধরলাম, f1 ধরলাম এক্স ওয়াই, এটাকে আবার কি z ধরে দিলাম আমরা। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এটা প্রমাণ করতে হবে। এখন এইটা ধরে লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইড, যদি এটাকে ধরে এটা প্রমাণ করে নিয়ে আসতে পারি, তবে আমরা বলতে পারবো যে গাউসের ডাইভারজেন্স সূত্র প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা এটা এখন লিখি, এটা লিখে কি আছে, ট্রিপল ইন্টিগ্রেশন ন্যাপলা, এটা এখন এপাশে লিখব। এখন তাহলে কি পেলাম, ট্রিপল ইন্টিগ্রেশন ভি ন্যাপলা ডট এ ভেক্টর ডিভি, এটা। তাহলে এটাকে আমরা ওখানে লিখলাম। এখন এখানে কি করতে পারি, এখানে কি করতে পারি, আমরা কি ন্যাবলার একটা মান আছে সেটা কি জানি, ন্যাবলাকে কিভাবে লিখতে হয়,
যে ন্যাবলা বা ভেক্টর অপারেটর, এটাকে আমরা কি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় লিখতে পারি। ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ, এটা লিখতে পারি। আর এখানে আমাদের কি মান লাগবে, এ ভেক্টর। এ ভেক্টরকে কি লিখতে পারি, এ ভেক্টর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, এ ভেক্টর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কি লিখতে পারি, a1i প্লাস a2j প্লাস a3k, এটা আমরা লিখতে পারি। এখন জাস্ট এই মান দুটো ওখানে বসাই দিব। তাহলে মানগুলো কি পেলাম, এখানে নেবলা, এখানে আমরা লিখি ট্রিপল ইন্টিগ্রেশন ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ, এটা লিখলাম। এ ভেক্টর কি পেলাম, a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, এটা পেলাম। এখন এটা আমাদের ডট গুণফল না, আমরা ডট গুণফল কি করি, যে a ভেক্টর ডট b ভেক্টর। আচ্ছা, ডট গুণফল আমরা কি করি, i ক্যাপ গুণ করে দিই। তাহলে i ক্যাপের যে মান আছে, এটা কি করতে হবে, এই পদ দিয়ে এই পদে গুণ হবে। তাহলে i গুণ হবে, জে গুণ হবে, কে গুণ হবে, এটা তো ডট গুণফল। তাহলে এখানে লিখিয়ে ট্রিপল ইন্টিগ্রেশন ডেল ডেল এক্স a1, ডট গুণফলে এটা থাকবে, ডট গুণফলে কি i উঠে যায়, i ক্যাপ এখানে বসবে না, প্লাস এটার সাথে এটা গুণ ডেল ডেল ওয়াই a2 প্লাস এটার সাথে এটা গুণ ডেল ডেল জেড a3, এটা পেলাম। ও সরি, এখানে একটা হতো, সেটা ডিভিটা এখানে লেখা নাই, ডিভি এটা এখানে হতো। তাহলে এটা কি আমরা ব্র্যাকেটের মধ্যে লিখলাম, এখানে ডিভিটা থেকে যাবে। এখন আমাদের আমরা কি করব, এখন আমরা এটাকে সেপারেট করে দিতে পারি না। সাপোজ এটা যদি এমন থাকতো যে ইন্টিগ্রেশন a প্লাস বি ডিএক্স, ইন্টিগ্রেশন একাধিক চলক থাকলে সেটাকে কি করতে পারি, আমরা সেপারেট করে দিতে পারি, ইন্টিগ্রেশন a ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন বি ডিএক্স। সেম একই কাজ এখানে করব, এটাকে আমরা সেপারেট করে লিখব। আচ্ছা, এটা এখানে দিই, তাহলে ভালো আসবে, জায়গা পাবো আমরা। তাহলে ইন্টিগ্রেশন ডেল ডেল এক্স a1 ডিভি প্লাস ট্রিপল ইন্টিগ্রেশন ভি ডেল ডেল ওয়াই a2 ডিভি প্লাস ডেল ডেল জেড a3 ডিভি, এটা পেলাম। তাহলে আমরা কি পেলাম, এটা আমাদের কিন্তু এই পাশে এটা আছে, এটা ধরে এটা পেলাম। তাহলে আমরা যদি তিনটার মান কোনোভাবে এখান থেকে বের করতে পারি, এই তিনটার মান যদি কোনোভাবে বের করতে পারি, বের করে যদি এখানে বসাইতে পারি, তাহলেই আমরা সূত্রটা কি প্রমাণ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের দেখতে হবে এখন এই তিনটা মান আমাদের কি বের করতে হবে। তাহলে এটাকে 1 নাম্বার সমীকরণ দিলাম। তাহলে আমাদের এখানে তিনটা মান কোনটা বের করব, এখানে সব সেম আছে, শুধু আমাদের কি এখানে অক্ষটা চেঞ্জ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। যদি কোনোভাবে একটার মান বের করে নিতে পারি, তারপরে অনুরূপভাবে দুইটার মান বসিয়ে আমরা এটা প্রমাণ করতে পারবো। তাহলে আমাদের চিত্রটা কি ছিল, জেড অক্ষ বরাবর না, জেড অক্ষ বরাবর আমরা চিত্রটা এঁকেছি। তাহলে আমাদের দেখতে হবে জেড অক্ষ বরাবর এটা আমরা নিব। তাহলে জেড অক্ষ বরাবর এইটা, আমরা এই মানটা ধরে
একটা মান নিয়ে আসবো, এনে অনুরূপভাবে দুইটা নিয়ে এসে যদি এটাতে বসাই দিই, ১ নং সমীকরণে বসাই, তাহলে দিন শেষে আমরা রেজাল্টটা পাবো। তাহলে এখন লিখি যে এখন এটা লিখব। ও সরি, এখানে ইন্টিগ্রেশন দেওয়া হয়নি, ট্রিপল ইন্টিগ্রেশন ভি। তাহলে এটা এখানে লিখব, ট্রিপল ইন্টিগ্রেশন ভি ডেল ডেল জেড A3 ডিভি। এটা এখন আমি বলেছিলাম যে ডিভি কখন নিতাম, আয়তন। ভি তো একটা আয়তন, আর ডিভি হচ্ছে ক্ষুদ্র আয়তন। তাহলে ডিভির যখন আয়তন নির্ণয় করি, আমরা কি করেছিলাম, আয়তনের ক্ষেত্রে কি 3টা অক্ষ নিয়ে কাজ করেছি না, ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড। এটা সেম আমাদের কি করতে হবে, এখন এটা পরিবর্তে আমরা এটা লিখে দিতে পারি যে ট্রিপল ইন্টিগ্রেশন ডেল ডেল জেড A3, আর এখানে কি আসবে, ডিএক্স ডিওয়াই ডিজেড। এটা আসলো, এটা কিন্তু এই পাশে থাকবে। এখন এখান থেকে আমি নিয়ে আসছি, কি হবে এটা, এখন এখানে জেড আছে, তাহলে এইখানে আমাদের জেড নিয়ে আসতে হবে এবং এক্স ওয়াইকে এক পাশে রাখতে হবে। তাহলে ট্রিপল ইন্টিগ্রেশন ভি ডেল A3 ডেল জেড, আর এখানে কি কি নিয়ে আসবো, এখানে ডিজেড নিয়ে আসবো, ডিজেড নিয়ে আসবো এবং পাশের ওই দুইটা ওইভাবে রেখে দেব, ডিএক্স ডি ওয়াই। তাহলে এই দুটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো, এই দুটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবো রেখে, এখন আমাদের এই দুইটা থাকলে কি হতো, ক্ষেত্রফল। আমরা আগে শিখেছি দুটা থাকলে সেটা কি হতো, ক্ষেত্রফল। ঠিক আছে, আর এক্স ওয়াই তলের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি এক্স ওয়াই তলটাকে 8 ধরে নিই, এক্স ওয়াই তলটাকে যদি 8 ধরে নিই, তাহলে এটা এখানে আমি আর ভি লিখতে পারবো না, এক্স ওয়াই তলের জন্য এখানে আর লিখতে হবে। কেমন, আশা করি বুঝতে পেরেছো। এখন কি করতে হবে, এখন আমাদের ভিতরে ইন্টিগ্রেশন করতে হবে, এতটুকুর ইন্টিগ্রেশন করতে হবে, এতটুকু ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটা ইন্টিগ্রেশন কি দেখো, যে ইন্টিগ্রেশনের পাশে ডি ডিএক্স ডি ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কিন্তু কেটে যায়। এটাকে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কেটে গিয়ে শুধু উপরের ভ্যালুটা থাকবে। তাহলে আগে যেমন আছে তেমন রেখে দিই, আর এখানে A3 থাকবে, A3। আমাদের অক্ষটা এখানে উল্লেখ করে দিতে হবে যে এক্স ওয়াই জেড, এই অক্ষটা এখানে উল্লেখ করে দিতে হবে। যেহেতু আমাদের এখানে কি একটা অক্ষ হিসেবে কাজ করছে, তাহলে এখানে অক্ষর মানগুলো এখানে কি করতে হবে, দিয়ে দিতে হবে। আর এটাকে ইন্টিগ্রেশন করলে কি আমাদের লিমিটটা এখন দিতে হবে, লিমিট ইন্টিগ্রেশন যেহেতু করেছি লিমিট বসাতে হবে। তাহলে এই হচ্ছে লিমিট। এখন এখানকার লিমিট কোনটা নেব সেটা হচ্ছে আমাদের কথা। তাহলে A3 এটা কোথায় কাজ করছে, জেড অক্ষ বরাবর কাজ করছে, এটা হচ্ছে জেড অক্ষ বরাবর কাজ করছে, এখানে A3 জেড অক্ষ বরাবর কাজ করছে। তাহলে এখানে সর্বোচ্চ সর্বনিম্ন মান কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে। এটা হচ্ছে সর্বনিম্ন মান, S1 যেটা পেয়েছি নিচে S1, উপরে কি S2। তাহলে কি সর্বনিম্ন মান এই যে এটা ফাংশনের এটা f1 x, y, আর এই বরাবর চিন্তা করলে কি হবে, এটা সর্বনিম্ন সর্বোচ্চ এটা। তাহলে এই লিমিটটা এখন আমাদের বসায় দিতে হবে z এর জন্য। তাহলে এই লিমিটটা আমরা বসাবো, এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট। তাহলে লোয়ার লিমিট কি, f1 x, y, আপার লিমিট f2 x, y, এটা বসাইলাম। আর পাশে যেটা ছিল সেটা লিখে দিলাম dx dy, এটা লিখে দিলাম। এখন আমাদের কাজ কি,
এখন আমাদের কাজ হচ্ছে লিমিটগুলো এখানে বসাতে হবে। আচ্ছা, তার লিমিট দেখো, যদি এখানে এমন থাকো ইন্টিগ্রেশন, সাপোজ এখানে এ, আর এখানে মনে করো লিমিট আছে সাপোজ সি ডি, এটাকে ইন্টিগ্রেশন করে সাপোজ আমরা পেলাম হচ্ছে ই ডি, ই পেলাম। তাহলে এটার লিমিটটা কি, সাপোজ ধরে নাও এটা লিমিটটা দিয়ে দিতে হবে, এটা আপার লিমিট, এটা লোয়ার লিমিট। তাহলে কি করতে হয়, আপার লিমিট বসাতে হয় বিয়োগ লোয়ার লিমিট বসাতে হয়, এটা, তাই না? তাহলে আমরা এখানে সেম কাজ করব, এটা আপার লিমিট বসাবো বিয়োগ লোয়ার লিমিট বসাবো। তাহলে এটা কার জন্য বসাবো, জাস্ট জেড এর জন্য, কারণ জেড এর ভ্যালু কিন্তু এটা। তাহলে এখানে আমরা কি করব, ডাবল ইন্টিগ্রেশন আর ব্র্যাকেট, আচ্ছা এ ব্র্যাকেটটি a3 x, y, এখন z এর পরিবর্তে কি লিখবো, এটা লিখবো। এখন এখানে জাস্ট f2 লিখলেই হয়, এটা না লিখলেও হবে, বিয়োগ লোয়ার লিমিট বসাবো a3 x, y, z এর পরিবর্তে জাস্ট f1 বসাই দিব। তাহলে আমরা লিমিট বসিয়ে এখানে কি ছিল dx dy, এটা। এখন এটা আমরা সেপারেট করে লিখতে পারি, আগে কিন্তু এটা আছে, এখানে এটা আছে যে ট্রিপল ইন্টিগ্রেশন v del z a3 del v, এটা ইকুয়াল কি, এটাকে এখন আমরা সেপারেট করে লিখব। তাহলে এখানে হবে ডাবল ইন্টিগ্রেশন আর a3 x y f2 dx dy মাইনাস, এটা আমরা সেপারেট করে লিখছি, এটাকে একবার দিয়ে দিচ্ছি, এটাকে দিয়ে দিচ্ছি। তাহলে এখানে ডাবল ইন্টিগ্রেশন a3 x, y, f1, এখানে কি হবে dx dy, এটা পেলাম। তাহলে এটাকে আমরা এখন কি করব, এটাকে 2 নম্বর সমীকরণ দাও, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন এখানে কি বলেছে যে এখানে h2 এর নরমাল n2 ক্যাপ উলম্ব k এর সাথে থিটা2 সূক্ষ্ম কোণ উৎপন্ন করে। তাহলে এটা আমাদের এখন বুঝতে হবে, n2 এর নরমাল, n2 উলম্ব, n2 ক্যাপ উলম্ব নরমাল n2, আর এটা কি k এর সাথে কি থিটা কোণ তৈরি করবে, এটা এখন বুঝো, চিত্রের সঙ্গে আমাদের এখন অ্যাড করতে হবে। আচ্ছা, এখন এখানে আমরা ধরে নেব এটা একটা কি z অক্ষ, তাহলে এটার এখন কি একটা, এখানে একটা x ধরে নেব, একটা অক্ষ ধরে নেব, সেটা হচ্ছে k ক্যাপ, একক ভেক্টর, ঠিক আছে, এটা আমরা ধরে নেব। আর কি বলেছিল, s2 এর নরমাল, এখানে বলেছে না s2 এর নরমাল n2 ক্যাপের উলম্ব k এর সাথে থিটা কোণ তৈরি করে, এটা। তাহলে s2 এর নরমাল কি, আমরা আগে বলেছিলাম নরমাল হচ্ছে কোনো তলের উপরে অভিলম্ব। তাহলে এটা হচ্ছে একটা তলের উপর অভিলম্ব হতে পারে, সেটা এভাবে হতে পারে, এভাবে হতে পারে, আবার এইদিকে হতে পারে, এইদিকে হতে পারে, এটার বেশি হবে না, কারণ এদিকে চলে আসলে তো s1 এর ভিতরে চলে আসবে, তাহলে হবে না, এইটুকুর উপরে থাকতে হবে। তাহলে এটা এভাবে হতে পারে, এভাবে হতে পারে, যে কোনো একটা ভাবে হতে পারে। তাহলে এটাকে আমরা ধরবো এটা এভাবে আছে, এই s2 তলের উপর অভিলম্ব, সেটা এভাবে লম্বটা আছে, এটা, সেটা কি n2, এটা হচ্ছে নরমাল, s2 এর নরমাল n2, এটা কি করবে, k এর সাথে থিটা2 কোণ উৎপন্ন করবে, এটার সাথে কি করবে,
থিটা 2 কোণ উৎপন্ন করবে। এটা এখানে বলে দিছে যে S2 এর নরমাল n2 ক্যাপ উলম্ব, নরমাল n2 ক্যাপ উলম্ব কে এর সাথে থিটা 2 সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে। তাহলে এটার সাথে কি করলো? সূক্ষ্ম কোণ উৎপন্ন করলো। এখন এইটার বেসিকটা কি দেখো, যে এখানে আমাদের কি করতে হবে, এখন লম্ব অভিক্ষেপ বের করতে হবে। তাহলে লম্ব অভিক্ষেপের কথাটা কি বলে? লম্ব অভিক্ষেপ হচ্ছে কোন একটা বস্তু থাকলে তার ছায়া, বস্তু থাকে তাকে যদি লাইট দ্বারা আলো কি করে, যদি তারপর আলো ফেলাই, তাহলে সেটা কি নিচে একটা আলো পড়বে, তার এই আলোটা কি ছায়া একটা নিচে পড়বে। তাহলে এটাই হচ্ছে লম্ব অভিক্ষেপ। একটা বাস্তবিক উদাহরণ দেখো, দুপুরের প্রচন্ড রোদ, রোদে খাতা একটা রেখেছো, তাহলে খাতার ছায়া কি পড়বে? নিচে পড়বে, মাটিতে পড়বে। খাতার ছায়া কোথায় পড়বে? মাটিতে পড়বে। তাহলে এইটাই হচ্ছে মূলত কি অভিলম্ব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লম্ব অভিক্ষেপ। আর যদি খাতাটা কি করো, একটা কোণে অ্যাঙ্গেল একটু বাঁকা করো, তাহলে মাটিতে কিন্তু কি কম ছায়াটা পড়বে। এটাই হচ্ছে আমাদের মূলত লম্ব অভিক্ষেপ। তাহলে লম্ব অভিক্ষেপের একটা সূত্র আছে। তাহলে এইটার লম্ব অভিক্ষেপ কি করে হলো বুঝতে পেরেছো? তাহলে এটার উপরে লাইট ফেলার কারণে এটা কি নিচে, তাহলে এখানকার ছিদ্র, এই ছিদ্র ছায়াটা অবশ্যই নিচে এসে পড়বে, তাহলে অবশ্যই এটা লম্ব অভিক্ষেপ আছে। তাহলে এইটুক ক্ষেত্রফলের মান কতটুকু হবে? যেহেতু এটা এক্স ওয়াই তলের উপর এটা অবস্থিত, তাহলে এই ক্ষুদ্রের অংশের এটুকুর ক্ষেত্রফল হবে হচ্ছে ডিএক্স ডিওয়াই। তাহলে এটার অভিক্ষেপ কিভাবে আমরা বের করব? DS2 এর লম্ব অভিক্ষেপ। আচ্ছা, আর এতটুকু একটা ক্ষেত্রফল আছে, এটা ক্ষুদ্র ক্ষেত্রফল, আমাদের এতটুক পার্ট কত? S2, তাহলে এটার ক্ষেত্রফল হবে ক্ষুদ্র DS2। কত হবে? DS2। যেহেতু এতটুকুর ক্ষেত্রফল ছিল হচ্ছে S2 আর এতটুকু এখন ক্ষুদ্র, তাহলে এইটুকুর ক্ষেত্রফল কত হবে? DS2। তাহলে এটার ক্ষেত্রফল পেলাম, এই ক্ষেত্রফলের নিচে ছায়া পড়বে, এর ক্ষেত্রফল পেলাম। তাহলে এখন আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, যে এটা মজার একটা সূত্র আছে মনে রাখার জন্য। তারপরে এটার বেসিকটা আমি বলছি। DS2 এর লম্ব অভিক্ষেপ কি হবে? DS2 তাহলে কি হবে? DS2 এর লম্ব অভিক্ষেপ dx dy ইকুয়াল, তাহলে এটার লম্ব অভিক্ষেপ কি করে বের করব? তাহলে এটা লম্ব অভিক্ষেপ বের করতে গিয়ে যে ছায়াটা নিচে পড়বে তার ক্ষেত্রফল dx dy ইকুয়াল বস্তুর ক্ষেত্রফল বা যেটার ছায়া পড়বে সেটার ক্ষেত্রফল ds2 ইন্টু কস কোণ হবে, এখানে একটা হেলানো কোণ হবে, সেটা কোন কোণ? এই যে থিটা কোণ, যে নর্মালটা যে কোণ কে ক্যাপের সাথে যে কোণ উৎপন্ন করেছে সেই কোণটা, এই কোণটা বোঝায় যে এটা কোন অ্যাঙ্গেলে হেলানো আছে, এটা থিটা কোণে হেলানো আছে। তাহলে এটা লম্ব বিক্ষেপ, এভাবে এই কোণটা এখানে নিতে হবে। তাহলে এখানে কি পেলাম? θ2, এটা পেলাম। তাহলে আশা করি লম্ব বিক্ষেপের সূত্রটা বুঝতে পেরেছ। তাহলে এটার বেসিকটা কি? এটার বেসিকটা হচ্ছে এখানে একটা হেলানো বস্তু আছে, সাপোজ এবি একটা হেলানো বস্তু, সেটা অবশ্যই কি মাটিতে কি ছায়া পড়বে, সেটা ছায়া পড়বে। তাহলে এটার ছায়া আর এটার ছায়া কিন্তু সমান হবে, ঠিক আছে? তাহলে এটার নাম দিলাম হচ্ছে ই, এটার সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে এখন কি লিখতে পারি? এটার পাশে লেখা লাগবে না, আমি যেমন করে লিখে দিয়েছি পরীক্ষার খাতে এভাবে লিখবে, জাস্ট এগুলো লিখবে না, এগুলো তো পাশে বোঝানোর জন্য বলতেছি। তাহলে এখানে কিভাবে লিখতে পারি? এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে cos θ এখানে লিখতে পারি না, যে cos θ ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমি কত? AE, অতিভুজ AB, তাহলে AE কি লিখতে পারি? AE লিখতে পারি AB cos θ, এটা লিখতে পারি। তাহলে দেখো এই AB, এটা লম্ব বিক্ষেপ কোথায় পেলাম? এটার যে ছায়া সেটা,
সেটা এই যে এখানে সেটার ছায়াটা নিচে পড়েছিল সেটা লিখলাম, ইকুয়াল যে বস্তুটা সেটার মান cos থিটা যত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আর মজার ছলে চাইলে এটা মনে রাখতে পারো, ইজিলি করতে পারবে। এখন আমরা এখানে কি করতে পারি, এটাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে। এখানে তো কিছু নাই সামনে, সাপোজ ধরলাম 1 গুণন 1 আছে, এখানে cos থিটা এখানে লিখলাম cos থিটা 2, আর এখানে ডি s2 লিখলাম। এখন এটাকে কি আমরা আমাদের সুবিধার্থে, এটা প্রমাণের সুবিধার্থে এখন এভাবে ধরে নিতে হবে। এটাকে এভাবে আমরা ধরতে পারি কে ক্যাপ ইন্টু এন ক্যাপ, এটা লিখতে পারি। কেন আমরা জানি না যে এ ক্যাপ এটার মান কত, এ ক্যাপ ভেক্টরের মান 1, তাহলে এটার মান 1, এটার মান 1, তাহলে দিন শেষে আলটিমেটলি এটাই ফিরে আসে। তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি আমাদের প্রমাণের সুবিধার্থে। তাহলে এখানে কি লিখব, cos থিটা 2 ডি s2, তাহলে এটার মান কত, কে কে ক্যাপ, এটা সরি এটা হচ্ছে n2 আছে এখানে, n2 হবে এটা, তাহলে এটা n2 ক্যাপ cos থিটা 2 ds2, এটা তার সামনে কি আছে dx dy, এই পার্টটা লেখা লাগবে না, এটা পেলাম। এখন অনুরূপভাবে আমরা এটার জন্য বের করব, লম্ব অভিক্ষেপ সেম এটার জন্য বের করব। এটার ক্ষেত্রফল কি, এটার ক্ষেত্রফল হচ্ছে ds1, তাহলে এই ক্ষুদ্র ক্ষেত্রফল কত হবে, যেহেতু এটা এস এর ক্ষেত্র এটা, তাহলে এটা ক্ষুদ্র ক্ষেত্রটা কত হবে, এই ক্ষুদ্র ক্ষেত্রটা হবে হচ্ছে ds1, ক্ষুদ্র ক্ষেত্র যেহেতু এতটুক s1 আর এতটুক ক্ষুদ্রটুকু কত হবে ds1। তাহলে এখন দেখতে হবে, তাহলে এটার অনুরূপ এখানে কাজ করবে যে s1 এর নর্মাল a1 n1 ক্যাপ উলম্ব কে এর সাথে থিটা কোণ উৎপন্ন করবে। তাহলে s1 এর এখন এটার অনুরূপভাবে এটা আমাদের লিখতে হবে s1 এর নর্মাল n1 ক্যাপ, তাহলে s1 এর নর্মালটা এটা আমাদের করে নিতে হবে। তাহলে এটা আমাদের s1 এর ক্ষেত্র এতটুক, তাহলে এটার উপর নর্মাল মানে কি, এটার আমাদের অভিলম্ব আঁকতে হবে। তাহলে এই তলের উপর আমি একটা লম্ব নিতে চাই, সেটা এভাবে হতে পারে, তলের উপর লম্ব ধরলাম, এটা এভাবে একটা লম্ব আছে তলের উপরে, তাহলে সেটা কি n1 ক্যাপ, এটা লম্ব। তাহলে এটা কি করে, কে এর সাথে থিটা সূক্ষ্ম কোণ উৎপন্ন করে। তাহলে এই যে কে আমাদের উপরে ছিল এটার সাথে কি কোণ উৎপন্ন করবে, আমাদের থিটা 1 সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে, থিটা 1 সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে। তাহলে ds1 এর লম্ব অভিক্ষেপ কি হবে, সেম আগের মতো অ্যাপ্লাই করতে হবে। এটার লম্ব অভিক্ষেপ মানে কি, এটার যে ছায়া পড়বে সেটা, তাহলে এটা কি ছিল dx dy ইকুয়াল কার ছায়া এখন পড়তেছে এটা, তাহলে এটা ক্ষেত্রফল কত, এটা ক্ষুদ্র ক্ষেত্রফল ds1, তাহলে এখানে কি হবে ds1 cos এই হেলানো কোণ, এটা কত ডিগ্রিতে হেলানো আছে থিটা 1, তাহলে এটা কি হবে থিটা 1 হবে। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটা আবার এটার মতো সেম কাস্টমাইজ করে এখানে লিখতে হবে 1 গুণন 1 cos থিটা 1 ds1, এটা। তাহলে এটাকে আমরা আবার সেম আগের মতো করে লিখতে পারি, এটা n1 কারণ এখানে 1 হবে, cos থিটা 1 ds1, তাহলে এটাকে কি লিখতে পারি কে ক্যাপ n1 ক্যাপ cos থিটা 1 ds1, তাহলে এটার আগে কি আছে dx dy, এটা।
তাহলে এইগুলোর মান, এই ডিএক্স ডিওয়াই এটার মান আমরা কোথায় বসাবো? আগের 2 নং সমীকরণ আছে সেটাই বসাই দেব। তাহলে এখানে কি লিখব? 2 নং সমীকরণ, 2 নং হতে পায়, 2 নং হতে পায়। আচ্ছা, এখানে একটা মাইনাস আসবে। কেন মাইনাস আসবে? কারণ θ1টা এখানে কি স্থূলকোণ। স্থূলকোণ মানে কি 90 ডিগ্রি বড়, 180 ডিগ্রি ছোট, সেটা হচ্ছে স্থূলকোণ। আর cos 90 ডিগ্রি বড় 180 ডিগ্রির মান কিন্তু মাইনাস আসে, সুতরাং এখানে মাইনাসটা হবে। তাহলে এখানে মাইনাস আসবে, এখানেও মাইনাস আসবে, এখানেও মাইনাস আসবে। তাহলে এটাকে আর একটু মডিফাই করে লিখতে পারি। সেটা কি? আমরা এটা জানি না যে এ ভেক্টর ডট বি ভেক্টর কি লিখতে পারি? এবি কস থিটা, এবি কস থিটা লিখতে পারি। তাহলে এটার পরিবর্তে এখন আমরা কি লিখতে পারি? এবি কস থিটা আছে, এবি কস থিটা, এটার মানের জন্য তো আর এটা থাকবে না, তখন এটা কি, এটা কেটে যাবে। তাহলে এবি কস থিটা এটার পরিবর্তে আমি কি, এটা মানে, এটা যখন মান নিব তখন এটা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে যখন এটার মান নিব তখন কি আসবে? সাপোজ এটা ধরো এবি কস থিটা, তাহলে এখন কি আসবে? জাস্ট এবি আসবে। তাহলে কে ক্যাপ n1 ক্যাপ এটা আসবে, আর ds1 এটা থাকবে, আর সামনে এটা মাইনাস আসবে। তাহলে এটাকে মডিফাই করে একটু ছোটো করে লিখতে পারি। তাহলে এটাকে ওইভাবে লিখে দিতে পারি যে এখানে কি থাকবে? কে ক্যাপ n2 ক্যাপ ds2। তাহলে সামনেটা কি হবে? dx dy। এটা পেলাম, এই দুটোকে মডিফাই করে লিখলাম। এখন আমরা কি করতে পারি? এই মানগুলো জাস্ট 2 নং সমীকরণে আমরা বসিয়ে দেব। তাহলে 2 নং সমীকরণ কোনটা পেয়েছিলাম? এটা পেয়েছি। তাহলে এটা এখন এখানে লিখি যে ট্রিপল ইন্টিগ্রেশন ভি ডেল a3 ডেল z ডেল ভি ইকুয়াল, এখন এখানে কি আছে? dx dy, এটার পরিবর্তে আমরা এটা, যেহেতু f2, এটা f2 ফাংশনের ক্ষেত্রে dx dy, তাহলে f2 এর ক্ষেত্রে কোনটা করেছিলাম? f2 এর ক্ষেত্রে এটা আমরা করেছি, এটা করেছি। আর এখন এর মাঝখানের ফাংশনগুলো লেখার প্রয়োজন নাই, তখন আমাদের অক্ষের কথা চিন্তা করে এটা লিখেছিলাম। এখন এটা না লিখলেও সমস্যা নাই, জাস্ট এখানে মানটা বসিয়ে দেব। তাহলে এখানে কি থাকবে? ডাবল ইন্টিগ্রেশন আর a3 আর dx dy পরিবর্তে আমরা এই মানটা এখন লিখব কে ক্যাপ n2 ক্যাপ ds2। তারপর কি আছে? মাইনাস ডাবল ইন্টিগ্রেশন আর a3, এখানেও সেম একই কাজ করব। এবার এটা f1 এর ক্ষেত্রে, তাহলে এটা এখানে কি হবে? মাইনাস কে ক্যাপ n1 ক্যাপ ds1, এটা। এখন পরের লাইনে কি আসবে? ডাবল ইন্টিগ্রেশন আর এটা এখানে থাকবে কিন্তু a3 কে ক্যাপ n2 ক্যাপ ds2, a মাইনাস কি হবে? প্লাস হবে। ডাবল ইন্টিগ্রেশন আর a3 কে ক্যাপ n1 ক্যাপ ds1, এটা। এখন আমরা এখানে কি করতে পারি? এখানে কি কমন যায়? a3
A3 কে ক্যাপ কমন যায় না এখানে, তাহলে এটা পরিবর্তে আমরা এখানে লিখতে পারি। তাহলে এখন কি লিখব, যে এখানে কমন যেত তার আগেরটা এখানে লিখি। প্রথমে কি ছিল, ট্রিপল ইন্টিগ্রেশন ভি ডেল A3 ডেল জেড ডিভি, এটা ছিল। তাহলে এটার পরিবর্তে এখন এখানে লিখলাম, এখন এখানে কি কমন যায়, ডাবল ইন্টিগ্রেশন A3 n ক্যাপ কমন যায়, ডাবল ইন্টিগ্রেশন আর A3 কে ক্যাপ কমন যায়। কমন গিয়ে এখানে কি থাকবে, n2 প্লাস n1, আর এখানে এভাবে লিখতে পারি ds2 ds1। তাহলে এখানে কি থাকবে, n2 ক্যাপ প্লাস n1 ক্যাপ, আর এটা আমরা একটু সেপারেট করে লিখতে পারি, এটা যোগ আবার ds2 এটা যোগ এটা, এভাবে এটা কমন নেব। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছ। তাহলে এখানে কি হবে, ds2 যোগ ds1, এটা থাকবে এখানে। এখন আমরা এখানে কি জানি, যে চিত্রতে কি দেখেছি, এই টোটাল গোলকের কথা চিন্তা করলে এটা কি ds1, এটা হচ্ছে ds1, এটা ক্ষুদ্র ক্ষেত্রফল, এটা ds2, এটা ক্ষুদ্র ক্ষেত্রফল। এই দুইটাকে যোগ করলে আমরা একটা শুধু ds টোটাল ক্ষুদ্র একটা ক্ষেত্র পাবো। তাহলে এই দুইটাকে যোগ করে আমরা এটা লিখতে পারি। এখন পাশে এটা লিখে দিবা, যে এটা আমরা এখন ইউজ করব, যে ds1 প্লাস ds2 ইকুয়াল আমরা ds লিখতে পারি। এই দুইটাকে যেহেতু একটা ক্ষেত্রের মধ্যে, তাহলে দুইটাকে আমরা ds লিখতে পারি। সেম n1 ক্যাপ n2 ক্যাপের ক্ষেত্রেও দুইটাকে যোগ করে আমরা n ক্যাপ লিখতে পারি। তাহলে এখানে কি লিখবা, n1 ক্যাপ n2 ক্যাপ ইকুয়াল জাস্ট n। এটার পরিবর্তে এখন আমরা এটা লিখে দেব, ডাবল ইন্টিগ্রেশন আর A3 কে ক্যাপ। তাহলে এটার পরিবর্তে কি লিখতে পারি, n ক্যাপ, আর এটার পরিবর্তে ds লিখতে পারি। তাহলে এটা আমরা পেলাম কি, ট্রিপল ইন্টিগ্রেশন ভি ডেল A3 ডেল জেড ডিভি। এটা আয়ত্ত করে তোমার বেশ কয়েকবার লিখবা, 2-3 বার লিখবা, তবে দেখবে কি নিজের কাছে সহজ হয়ে গেছে। তাহলে এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিই। তাহলে কি পেলাম, আমরা এই একটাকে ধরে কাজ করে আসলাম, এখানে এটাকে ধরে আমরা এই রেজাল্টটা পেলাম। আলটিমেটলি এখন প্রত্যেকটা ক্ষেত্রে অনুরূপভাবে আমরা লিখে দিতে পারি, এইটাকে ধরে আমরা এটা রেজাল্ট পেলাম, এটা পেলাম। এখন লিখব অনুরূপভাবে। অনুরূপভাবে এটা কি লিখতে পারি, এটার জন্য লিখতে পারবো, এটার জন্য লিখতে পারবো না। আগে এটার জন্য লিখি, যে ট্রিপল ইন্টিগ্রেশন ভি ডেল এক্স a1 ডিভি ইকুয়াল। তাহলে এটার জন্য আমরা কি লিখতে পারি, এখানে আরেকটা কারেকশন করতে হবে, সেটা যেহেতু এখানে এস চলে এসেছে, এস ক্ষেত্র চলে এসেছে, তাহলে এটা সাপেক্ষে এখানে আমাদের কি লিখতে হবে এখন, আচ্ছা এখন এখানে একটু কারেকশন করতে হবে, ডিএস যেহেতু এখানে এস চলে এসেছে, তাহলে এখানে আর আমরা আর লিখতে পারবো না, এখানে এখন কি লিখতে হবে, এস লিখতে হবে, এখানে এস লিখতে হবে। তাহলে এটা অনুরূপভাবে এটা কি লিখতে পারি, তাহলে এখানে কি থাকবে, ডাবল ইন্টিগ্রেশন এস, এখানে জেড এর জন্য A3 পেয়েছি, তাহলে এক্স এর জন্য কি, এক্স এর জন্য A1, তাই না। তাহলে এখানে কি জেড এর জন্য কে ক্যাপ পেয়েছে, তাহলে এক্স এর জন্য কি আই ক্যাপ, তাহলে এখানে কি হবে আই ক্যাপ, এন ক্যাপ থাকবে ডিএস, এটা। তাহলে এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দেব। তাহলে অনুরূপভাবে
এটার জন্য আমরা বের করব। এটা কি? এটা লিখো খাতায়, এগুলো খাতায় লিখবে, ক্লাসটা দেখবে, দেখে খাতায় লিখবে, লিখে তারপর প্র্যাকটিস করবে, দেখবে অনেক সহজ হয়ে গেছে। তাহলে ওটা লিখি, ট্রিপল ইন্টিগ্রেশন ভি, কি পেলাম এটা, ডি ডি ওয়াই এ টু ডিভি ইকুয়াল, তাহলে কী হবে এখানে ডাবল ইন্টিগ্রেশন এস, তাহলে ওয়াইয়ের জন্য কী হবে এখানে A2, আর একক ভেক্টর কী হবে জে এন ক্যাপ ডিএস, এটাকে আমরা 5 নম্বর সমীকরণ দিই। তাহলে এখন আমরা কি করব, 3, 4, 5 এর মানটা এই 1 নং সমীকরণে বসাবো, যেটা প্রথমে পেয়েছিলাম। 1 নং সমীকরণ কোথায় পেয়েছিলাম? এই যে এটাতে, এটার মান, এটার মান, এটার মান এখন কি করব, জাস্ট এটাতে বসাই দেব। 3, 4 ও 5 এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে লিখবে কি 3, 4 ও 5 এর মান 1 নংয়ে বসিয়ে, 3, 4 ও 5 এর মান 1 নংয়ে বসিয়ে, চাইলে এখানে 1 নং সমীকরণটা উঠাতে পারো, ট্রিপল ইন্টিগ্রেশন ভি, এই যে 1 নং সমীকরণটা এখানে উঠাতে পারো চাইলে। এটার আগে কি ছিল, এই যে এটা ছিল এটা, তাহলে এটা এখানে লিখে নেবলা ডট এ ডিভি ইকুয়াল, এখানে আর কি ছিল ট্রিপল ইন্টিগ্রেশন ডিডিএক্স A1 ডিভি এটা, তাহলে এখানে লিখে ট্রিপল ইন্টিগ্রেশন ভি ডেল এক্স A1 ডিভি প্লাস ট্রিপল ইন্টিগ্রেশন ভি ডেল ওয়াই A2 ডিভি যোগ ট্রিপল ইন্টিগ্রেশন ডেল জেড A3, আর এখানে কি থাকবে ডেল ভি এটা। এখন জাস্ট এই মানগুলো আমরা বসিয়ে দেব। তাহলে এটার মান কোনটা পেলাম, A1 এর, এই যে এটা আমরা এটা পেলাম, তাহলে এটা এখানে বসিয়ে দেব, ডাবল ইন্টিগ্রেশন এস A1 আই ক্যাপ এন ক্যাপ ডিএস প্লাস এটার মান কোনটা পেলাম A2 এর এটা, তাহলে এটা কি লিখব, ডাবল ইন্টিগ্রেশন এস A2 জে ক্যাপ এন ক্যাপ ডিএস প্লাস এটার মান কোনটা পেলাম, এটার মান এটা পেলাম, তাহলে এখানে কি লিখব, ডাবল ইন্টিগ্রেশন এস A3 কে ক্যাপ এন ক্যাপ ডিএস। তাহলে জাস্ট এখন মানগুলো বসিয়ে দিলাম। এখন এখানে কি কমন যায়, এন ডিএস, ডাবল ইন্টিগ্রেশন এন ডিএস কমন যায়, তাহলে এখানে ডাবল ইন্টিগ্রেশন এস, এটা এই পাশে কমন নেব, তাহলে এখানে কি থাকবে A1 আই প্লাস A2 জে প্লাস A3 কে, তাহলে এখানে কি কমন থাকবে, এটা গিয়ে এন ক্যাপ ডিএস এটা থাকবে। তাহলে এখানে কী থাকবে ডাবল ইন্টিগ্রেশন এস, তাহলে এটার পরিবর্তে এখন কী লিখতে পারি, এ ক্যাপ লিখতে পারি না, সরি এ ভেক্টরের মান কি, এ ভেক্টর মান আছে A1 আই প্লাস A2 জে A3 কে, তাহলে এটাকে এখন কি লিখতে পারি, এ ভেক্টর এন ক্যাপ ডিএস, আর এখানে কি ছিল ট্রিপল ইন্টিগ্রেশন ভি নেবলা ডট এ ভেক্টর ডিভি। এখন দেখো এটাই গাউসের ডাইভারজেন্স উপপাদ্য, দেখো এটা কি মিলেছে, দেখো এটা মিলে গেছে, তাহলে আমরা দেখো মিলে গেছে কি এ ডিভি, আর এখানে কি আছে এ ভেক্টর এন ক্যাপ ডিএস। আচ্ছা তাহলে এটা কি গাউসের উপপাদ্য। আর এটা নোট পেতে সাব্বির ক্যাম্পাস ফেসবুক পেজে ভিজিট করো,
ওখানে এটা নোট পেয়ে যাবে। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রেখো, এখানে ফ্রি সাজেশন পাবে, গুরুত্বপূর্ণ নোট পাবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।